অনখানি হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে, জননী তোমার মরণ হরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমিহে সকল ভুবন মাঝে, তোমারে নমিহে সকল জীবন কাজে। তনু মন ধন করি নিবেদন আজি, ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জননী তোমার করুণ চরণখানি হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে। সৌমিত্র বসু শুরু করছে তার শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে শনিবার 14 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 29 মে 2021, তিথি বৈশাখ কৃষ্ণপক্ষ তৃতীয়া, পরে চতুর্থীয়, নক্ষত্র পূর্বাষাঢ়া, সূর্যোদয়ের সময় ভোর 4:55 সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:11 আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 11:39 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। শ্রী শ্রী আনন্দময়ী মাতার আবির্ভাব তিথি আজকে। প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ, জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1977 খ্রিস্টাব্দে। সমাজ সংস্কারক মতিলাল শীলের তিরোভাব ঘটেছিল আজকের তারিখে 1854 খ্রিস্টাব্দে। তেনজিং নোরকে এবং এডমান্ড হিলারি সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গে পদার্পণ করেন 1953 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্রতে প্রত্যেক দিন রাত্রি 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে। নিতান্ত কোনো কারণে ছুটি নেবার দরকার না হলে সেখানে আপনাদের সঙ্গে খানিকটা গল্প গাছা হয়। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পর আজকের দিনটার কথা বলবো, আজকের দিনটার বৈশিষ্ট্যের কথা, এবং বলবে অনুষ্ঠান পরিচিতি, তার কথা তো বলতেই হবে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু, এখন আছি আপনাদের সঙ্গে। ধরা মাঝে শান্তির বাড়ি, রবীন্দ্রনাথের এই কথা দিয়ে শুরু করছি এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে প্রবল ঝড় বৃষ্টি, বন্যা হয়ে গেল, জানি না এর মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলোর কি মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো ঠিক, আমরা অনেকেই খুব সুখে নেই। এই পৃথিবীর একটা বড় অংশ শান্তিতে নেই। আমার দেশের বহু মানুষও শান্তিতে নেই। হানাহানি, যুদ্ধ, নিষ্ঠুরতা, মানুষের একেবারে সামান্যতম প্রাথমিক দাবির প্রতি আরেক দল মানুষের অবহেলা পৃথিবীকে তপ্ত করে তুলেছে। সেই দিকে তাকিয়ে বলতে তো ইচ্ছে করেই, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। ইউনাইটেড নেশনস আজকের দিনটাকে ধার্য করেছেন যারা শান্তি রক্ষা করেন তাদের সম্মান জানাবার জন্য। ইন্টারন্যাশনাল ডে অব ইউনাইটেড নেশনস পিস কিপার্স। এবারে বলি আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন, সেখানে রাজা ইন্দ্রদ্যুম্ন, নারদ এবং তার প্রজারা সবাই মিলে নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন। তারপর কি হলো, এরপরে চলে যাব প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দের করা কিছু খোশ গল্প, মজার গল্প, একেবারেই মজার, কোনো নীতি কথার বালাই নেই সেখানে। সেই রকম কিছু গল্প শোনাবো আপনাদের। এক আধটা গতদিন শুনিয়েছি, আরো একটু শোনাবো। তারপরে চলে যাব হেমহাজীবনে। হেমহাজীবনের দুটো পর্যায়ে, একটাতে মুকুল কুমার বর্মন
একজনের কথা বলেছিলেন, সেই কথা নিয়ে তার যে জীবনের কথা সেটা গতদিনে শুনিয়েছিলাম আপনাদের। আজকে তার নামটা জানাবো, যদি আমার ধারণা নামটা অনেকে বুঝতে পেরে গেছেন। আর তারপরে নতুন একজনের কথা বলবো, সে গল্পটা খুব মজার, একটা মজার গল্পই বলবো। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে কেদারনাথ মন্দিরের কথা। কিন্তু আপাতত গানের পর ফিরে আসবে সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্যায়ে নিয়ে। সঙ্গে তো থাকবেনই, আমি জানি তো। 92.7 বিগ এফএম এ সৌমিত্র বসু তাহলে শুরু করছে স্কন্দ পুরাণের সেই গল্প, যে গল্পের মাঝামাঝি জায়গায় আছি আমরা এখন। রাজা ইন্দ্রদ্যুম্ন আর তার সঙ্গে অবন্তীনগরের সবাই 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 মিলে চলে এসেছেন নীলাচলে। কিন্তু রাজার মন কেমন প্রসন্ন হচ্ছে না। নিজের শরীরে নানান রকম সমস্ত অমঙ্গল চিহ্ন অনুভব করছেন। যেমন তার বাঁ চোখ, বাঁ হাত নাচছে, কেঁপে কেঁপে উঠছে, তো ঠিক নয়। রাজা গেলেন নারদের কাছে, গিয়ে বললেন, আপনি সর্বজ্ঞ, আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন। আমার কেন এমন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার মন বড় উচাটন হয়ে রয়েছে মুনিবর। আপনি আমার এই সংশয়, আমার এই মনোকষ্ট সব দূর করে দিন। তা নারদ বললেন, মহারাজ, এই মুহূর্তটি তোমার পক্ষে অশুভ। কেন অশুভ? কেন? কারণ যাকে দর্শন করবার জন্য তুমি এত দূরে এই নীলাচলে এসেছ, সেই জগন্নাথ দেব এখানে নেই, তিনি অন্তর্ধান করেছেন। হে, কি বলছেন আপনি মুনিবর? কেন? আমি তার কাছে কি অপরাধ করেছি? কেন তিনি আমাকে বঞ্চিত করছেন? নারদ বললেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার কোনো অপরাধ নেই। এ বিধির বিধান। তুমি এখনই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না। তিনি এতকাল ছিলেন পাষাণ রূপে, এইবার তিনি দারু রূপে মানে কাষ্ঠ রূপে দর্শন দেবেন। রাজা বললেন, বেশ বেশ, তবে সেই রূপে আমি কিভাবে তার দর্শন পেতে পারি, আপনি দয়া করে বলে দিন। নারদের সঙ্গে যখন রাজার এই সমস্ত কথা হচ্ছিল, তখন দেবতারা আকাশ থেকে সেসব শুনছিলেন। তারা তখন বললেন, চিন্তা করো না রাজা, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তাতে ভগবান বিষ্ণু তোমার উপর সন্তুষ্ট হবেন, তুমি নিশ্চয়ই তার কৃপা পাবে। রাজা ইন্দ্রদ্যুম্ন নারদকে বললেন, তাহলে আমি অশ্বমেধ যজ্ঞের ব্যবস্থা করি। নারদ বললেন, তুমি আপাতত নীলকণ্ঠ বিশ্বনাথের কাছে নরসিংহ মূর্তি স্থাপন করে তার সামনেই যজ্ঞ শুরু করো। বেশ, তাই হবে। রাজা ইন্দ্রদ্যুম্নের আদেশে নৃসিংহদেবের মূর্তি তৈরি হল। দেবতারা নিজেরা নিয়ে এলেন নৃসিংহদেবের মূর্তি। রাজা সেই মূর্তি মন্দিরে স্থাপন করলেন। অশ্বমেধ যজ্ঞ করতে হবে, কিন্তু তার আগে তো নগর পত্তন করা দরকার। কে তৈরি করে দেবে নগর? মহারাজ ইন্দ্রদ্যুম্ন আহ্বান করলেন বিশ্বকর্মার দুই পুত্রকে। তাদের ওপর ভার দিলেন একটি অপূর্ব নগর তৈরি করে দেবার। তারা কাজে নেমে পড়লেন, নগর তৈরি হয়ে গেল। এইবার অশ্বমেধ যজ্ঞ। চারিদিকে এবার হৈ হৈ পড়ে গেছে। যজ্ঞ কাজে নিপুণ সব ব্রাহ্মণদের ডেকে আনা হয়েছে, সব বর্ণের মানুষ জড়ো হয়েছে। নীলাচলে কাণ্ড একটা ঘটছে বটে। সে কাণ্ডের কথা পরে, সোমবার। আপাতত আমরা পুরাণ চিরন্তন শেষ করলাম। এরপর প্রণমী তোমারে স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে, গান শুনুন, গানের পর আবার ফিরে আসছি। বিবেকানন্দের বলা মজার গল্প, যাকে খোশ গল্প বলে না, খোশ মেজাজে করবার মতন গল্প, সেই রকম। এর মধ্যে কোনো গভীর তত্ত্বকথা নেই, কোনো নীতি উপদেশ নেই, তা শুধু সবল মনের আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ। আর একটা গল্প বলি, তার আগে একটা কথা বলে নিতে হবে। ধর্ম প্রচার যারা করেন, তারা যে সবসময় প্রশ্নের মুখোমুখি পড়তে চান এমনটা তো নয়। না,
স্বামীজি সবসময় প্রশ্ন চাইতেন, প্রশ্ন ভালোবাসতেন। তিনি চাইতেন আমাকে প্রশ্ন করুক। ঠাকুর রামকৃষ্ণ চাইতেন যে যাচাই করে নিতে হবে, যাচাই করে নাও, গুরুকে যাচাই করে নাও। কিন্তু একটা কথা তো ঠিক, প্রশ্ন আসে সংশয় থেকে। আর যে প্রচারকেরা মনে করবেন ধর্ম শুধু বিশ্বাসের ওপর ভর দিয়ে দাঁড়াবে, প্রশ্ন তো তাদের বেকায়দায় ফেলে দিতেই পারে, তাই না? হ্যাঁ, এটা হলো ভূমিকা। এইবারে চলুন গল্পে যাওয়া যাক, কিন্তু তার আগে গান শোনা যাক 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর সৌমিত্র বসু বলবে স্বামী বিবেকানন্দের গল্প। বসেছি স্বামী বিবেকানন্দ যে গল্প বলেছেন সেই গল্প আবার আপনাদের সামনে বলতে বসেছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এও একজন খ্রিস্টান ধর্ম প্রচারকের গল্প। আপনারা তো জানেন যে খ্রিস্টানদের প্রথম পৃথিবীতে আসেন একজন পুরুষ এবং একজন নারী, এটাই তাদের বিশ্বাস। আদম আর ইভ, তাদের থেকেই মানব সভ্যতার সৃষ্টি। তারাই আমাদের সবাইকার আদি পূর্বপুরুষ, তাই তো? এই আদম আর ইভকেও তো ঈশ্বরই সৃষ্টি করেছেন। তা সেই সব কথা বোঝাচ্ছেন একজন পাদ্রী। বলছেন ঈশ্বর আদমকে তৈরি করলেন, তখনও পর্যন্ত সে কাঁচা হয়ে আছে, যেমন কাঁচা মাটি হয় সেই রকম। ঈশ্বর তাকে একটা বেড়ার উপর শুকোতে দিলেন। এই পর্যন্ত বলেছেন, এমন সময় একজন শ্রোতা উঠে দাঁড়ালো। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন কি প্রশ্ন? আদম যদি ঈশ্বরের তৈরি প্রথম মানুষ হয়ে থাকে, তাহলে তাকে শুকুতে দেওয়ার ওই বেড়াটা তৈরি করেছিল কে? ধর্ম প্রচারক একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, এইরকম আর একটা গোলমেলে প্রশ্ন করলেই শাস্ত্রীয় বচন সব বরবাদ হয়ে যাবে। আর একটা, এটা গল্প হতে পারে নাও হতে পারে, আমি জানি না। আপনারা ভূতে বিশ্বাস করেন? ভূতে, প্ল্যানচেটে? তাহলে এই নিয়ে স্বামীজির একটা গল্প শুনুন। গল্পটা সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, সেটা আগেই বলে রাখছি। তবে এটা বলতে পারবো যে খোশ গল্পের মধ্যে একটু আধটু গুল বোধহয় দেওয়া যায়। তাতে এমনকি স্বামী বিবেকানন্দের মতো মানুষেরও সত্য আচরণের জোর নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, এবারে বলি ঘটনাটা। স্বামীজি ল্যান্ডসবার্গে একটা ভাড়া বাড়িতে থাকতেন। তা সেখানে রান্নাঘরটা ছিল কমন, যার বাড়িতে থাকতেন সেই ভদ্রলোকের স্ত্রী ব্যবহার করতেন, আবার স্বামীজিও ব্যবহার করতেন। বাড়িওয়ালা ভদ্রলোক প্ল্যানচেট করতেন, সোজা কথায় তিনি ভূত নামাতেন। পেশাদার একেবারে, পয়সা নিয়ে। ভূত এসে নানান রকম কথা বলতো তার মক্কেলদের সামনে, তার বদলে ভদ্রলোককে টাকা দিয়ে যেত মক্কেলরা। ওই আমাদের জ্যোতিষীদের মতন খানিকটা আর কি। তা এই ভদ্র মহিলা, তার স্ত্রীর উপর সেই ভদ্রলোকটি, যিনি ভূত নামাতেন, তিনি নানান সব খারাপ ব্যবহার করতেন। একসঙ্গে রান্না করতে করতে ভদ্র মহিলা তাই নিয়ে স্বামীজির কাছে অনুযোগ করতেন। কি বলতেন? বলতেন, আচ্ছা আপনি বলুন, আমার সঙ্গে এই রকম ব্যবহার করাটা কি ওর উচিত? উনি ভুলে যান আমি যদি ওকে ছেড়ে যাই তাহলে ওর প্ল্যানচেটে ভূত হবে কে? পুরোটাই ফেরেববাজি। ভদ্র মহিলাকে ভূত সাজিয়ে 2 পয়সা হাতাবার ব্যবসা। এমন সব গল্পের প্রচুর পুঁজি ছিল স্বামীজির। আবার কখনো কখনো তিনি হয়তো সাহিত্য নিয়ে কথা বলছেন, না ধর্মের কথা না, নেহাত মজাও নয়। ধরা যাক অভিজ্ঞান ও শকুন্তলাম নাটকের গল্প শোনাচ্ছেন সবাইকে। সে অসাধারণ গল্প বলা, সকলে তন্ময় হয়ে শুনছে কালিদাসের সেই অসামান্য নাটকের গল্প। চোখের পলক পড়ছে না কারুর। তাহলে শেষ হলো প্রণমী তোমারে, এরপর হে মহাজীবন গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এফএম এ শরণাগত অনুষ্ঠানে মুকুল কুমার বর্মন
প্রাচীন ভারতের ইতিহাস থেকে তুলে এনেছেন একজন বৈদ্যের কথা। আজকের আধুনিক চিকিৎসাবিদরাও যার কথা উঠলে মাথা নিচু করেন। আস্ত্রেয় ঋষির কাছে আয়ুর্বেদ শিক্ষা করে তিনি বহু জটিল রোগের চিকিৎসা করেছেন। তিনি ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক। নামটা বলি, তার নাম জীবক। গতদিনে যার গল্প বলেছিলাম তার নামটাও আজ জানা হলো। এরপর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের ওপারে নতুন একজনের কথা, একটা গল্প, নতুন একজন মানুষের কথা। হে মহাজীবন এই অনুষ্ঠানে আপাতত শুরু হচ্ছে 92.7 বিগ এফএম এ। একটা গল্প বলি আপনাদের। বিয়ে বাড়ি যেমন হয়, ক্যাটারার দিয়ে রান্না বান্না করানো হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, সব ঠিকঠাক। এর মধ্যে গৃহকর্তা প্রায় হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এলেন ওই ক্যাটারারদের যিনি মালিক তার কাছে। এবার থেকে তাকে মালিকই বলবো, কেমন? হ্যাঁ, কি ব্যাপার? শুনুন, আমি তো এখন বিয়ে দিতে বসবো। এদিকে আমার একজন স্পেশাল গেস্ট এসছেন, ওর একটু তাড়া আছে। আমি ওকে খেতে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি একটু ওর কাছে থাকবেন, ওর যখন যা দরকার হবে দেবেন। মনে রাখবেন, খুব স্পেশাল গেস্ট, ঠিক আছে? তো মালিক ভদ্রলোক বললেন, ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ভালো করে খাইয়ে দেব। তো গৃহকর্তা বললেন, না না, মানে উনি কিন্তু খেতে খুব ভালোবাসেন। তো বেশ, তো খাবেন, আপনি নিয়ে আসুন না, আমি একদিকে ভালো করে জায়গা করে দিচ্ছি। স্পেশাল গেস্ট এলেন, বেশ দশাশই চেহারা, বয়স হয়েছে, চোখে কড়া পাওয়ারের চশমা। তাকে পাতে একটা খাবার দেওয়া হয়েছে। ভ্রু কুঁচকে উঠল তার। এটাকে কি বলে? তো ক্যাটারার বললেন যে হ্যাঁ স্যার, এটা হলো এই বলে নামটা বললেন। আচ্ছা, কোন দেশের রান্না বলা হলো। ভদ্রলোকের মুখ খুব চিন্তাচ্ছন্ন হয়ে গেল। মনে হচ্ছে না তো, ওই ভাষায় তো এই বর্ণটা থাকে না, তাহলে উচ্চারণ হতে পারে এইটাই কি উচ্চারণ? মালিক মানুষটি তখন ঘামতে শুরু করেছেন। গেস্ট খাবারটা ভেঙে মুখে দিলেন। না না না, এই মশলাটা তো ওদের দেশে ব্যবহার করে না। তার মানে এটা যদি, তাহলে মনে হচ্ছে খাওয়া কিন্তু চলছে, যথেষ্ট পরিমাণে চলছে। আর সেই সঙ্গে একটু অচেনা খাবার, যেগুলো বাঙালি খাবার নয়, তাদের ঠিকুজি, কুলুজি, ইতিহাস, ভূগোল সব একেবারে জলপ্রপাতের মতো হুড়মুড় করে নেমে আসছে। খাওয়া শেষ হলো, তৃপ্ত গেস্ট উঠে গেলেন সেখান থেকে। তার খানিকক্ষণ পরে গৃহকর্তা এসছেন। কি সব ঠিকঠাক আছে তো? মানে ওর কোনো অসুবিধা হয়নি তো? কপালের ঘাম মুছতে মুছতে সেই ক্যাটারার ভদ্রলোক করুণ কণ্ঠে বললেন, না এমনি কোনো অসুবিধে হয়নি, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করবার আছে স্যার। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? মানে এই রকম স্পেশাল গেস্ট আপনার আর কজন আছে? থাকবে কি করে, যিনি এসেছিলেন তার জুড়ি গোটা দুনিয়াতেই বা কজন? ভাষা নিয়ে অমন পণ্ডিত, পুরাতত্ত্ব নিয়ে অমন পণ্ডিত, সোজা কথায় যে কোনো বিষয় নিয়ে অমন পণ্ডিত তো খুঁজে পাওয়াই মুশকিল। স্বয়ং রবীন্দ্রনাথ তাকে বিদেশ যাত্রায় সঙ্গে নিয়েছেন। আর তার উপন্যাসের একটি চরিত্র যে আর 5 জনের থেকে আলাদা হয়ে থাকতে চায়, অবসর সময় বসে এই মানুষটির ভাষাতত্ত্বের বই পড়ে, যে বই আমাদের বিদ্যাচর্চার একটা মাইলস্টোন হয়ে আছে। তাহলে শেষ হলো আজকের মতন হে মহাজীবন। এরপর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠি পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু। এবার আমার নজরুল লিখতে বলেছ। তোমার মিষ্টি গলায় লেখা শুনতে বেশ ভালো লাগে, তাই লিখছি।
সেদিন 11ই জ্যৈষ্ঠ সকালে সেজেগুজে বাবা মায়ের সঙ্গে স্কুলে গেলাম। একটা ফটোয়ে হেড স্যার মালা দিলেন, আমরাও ফুল দিলাম। ছবির লোকটিকে জানতাম না। আমি লিচু চোর মুখস্থ বলেছিলাম। বাবা বলল, গাছ থেকে পাখির ছানা পাড়া, ফল চুরি করা, বাঁশি বাজানো, গান করাতে তিনি পিছপা হতেন না। ইনি কাজী নজরুল ইসলাম, লিচু চোরের লেখক। আমি ভাবলাম, মাথায় লম্বা চুল, বড় বড় চোখ, সুন্দর স্বাস্থ্য, এই ফটোর লোকটাই কাজী নজরুল ইসলাম। আমার দাদা বলল, লিচু চোর ঠিক করে বলেছিস তো? আমার কাকুর এনজিওতে রবীন্দ্র নজরুল জন্মদিন পালিত হয়। সেখানে ছড়া বলেছি, কিন্তু ওদের জানতাম না। পিপির কাছে শুনেছি অতি গরিব পরিবারের সন্তান, অনেক প্রতিভা, যেমন সরল তেমনি উদার ছিলেন। আমি 3য় শ্রেণীর ছাত্রী, গ্রামে থাকি। এখন স্কুল বন্ধ, মুখে মাস্ক, বাড়িতে আছি, ভালো লাগছে না। জেঠু, এই লেখাটি যদি পছন্দ হয় তো পড়ে দিও। তুমি ভালো থেকো, ইতি তোমার আদরের ছোট্ট সঞ্জিতা দাস, গ্রাম বিধিচন্দ্রপুর, থানা উদয়নারায়ণপুর, হাওড়া। না, ভালো তো লেগেছে, বলা বাহুল্য, খুবই ভালো লেগেছে। কিন্তু একটা সন্দেহ জাগছে, সেটা সঞ্জিতাকে বলছি না, সঞ্জিতার সঙ্গে যে বাড়ির লোকেরা শরণাগত শুনছেন তাদের বলছি। এটা কি সঞ্জিতার লেখা? ক্লাস 3 মেয়ে এরকম বাংলায় লিখতে পারে নাকি আপনারা খানিকটা কলম চালিয়েছেন? যদি চালিয়ে থাকেন তাহলে সঞ্জিতার চিঠিতে সেই কথাটার স্বীকৃতি থাকা উচিত ছিল বলে আমার নিজের মনে হচ্ছে। তা না হলে একরকম করে ওকে, কিছু মনে করবেন না, সত্য গোপন করার শিক্ষা দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু একটু ভেবে দেখবেন। পরের চিঠি। আমার নজরুল। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের বেশ কিছু কবিতা আমাদের স্কুলের পাঠ্য ছিল। এখন এই বয়সে পৌঁছে সব কবিতা মনে নেই, তবে কিছু কবিতা, যেমন লিচু চোর, বিদ্রোহী, এগুলো মনের ভিতর নাড়া দিয়ে যেত। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি দেখো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তখনও প্রাসঙ্গিক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থেকে যাবে। আমি যখন স্কুলে পড়ি তখন উনি জীবন মৃত হয়ে আছেন। স্কুলের মাস্টারমশাইকে জিজ্ঞেস করে জেনেছিলাম কবি আর লিখতে পারেন না, ওর মস্তিষ্ক আর কাজ করে না। 1940-এর দশক থেকে উনি শেষ নির্বাক। রবীন্দ্রনাথের মৃত্যুর পর উনি রবিহারা লিখলেন। তার লেখায় উঠে এলো সমাজের নিচু তলার শোষিত শ্রেণী। কালা পাহাড়ের মতো ভীষণ তেজে বিদ্ধ করলেন শোষককে, আবার সৃষ্টি সুখের উল্লাসেও হারিয়ে গেলেন। গজল, শ্যামাসঙ্গীত, রাগাশ্রয়ী, ইসলামিক গান সব মিলিয়ে 3000 গান লিখলেন, যা নজরুল গীতির মর্যাদা পেল। রবীন্দ্র সমসাময়িক হয়েও সম্পূর্ণ আলাদা ঘরানায় তেজের সাথে বিরাজ করেন। তাই আজও রবীন্দ্র নজরুল বাঙালির মেরুদণ্ড। লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া, উত্তর 24 পরগনা। আপনি একেবারে ঠিক বলেছেন। নজরুলের সবচেয়ে জোরের জায়গা যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একেবারে সমকালীন, একটু ছোট, সেই সময়কার কবি হয়েও একেবারে রবীন্দ্রনাথকে অস্বীকার করে কবিতা লেখা, এবং সাধারণভাবে একটু নরম কোমল যে বাংলা কবিতা, সেখানে একদম সাংঘাতিক রকমের তেজ, বীরত্ব, ওজস্বিতা এই সমস্ত নিয়ে আসা। এই কারণে নজরুল বাংলা সাহিত্যে চিরকালীন হয়ে থাকবেন। চিঠিপত্র এখানেই শেষ করলাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এসেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, একেবারে শেষ পর্যায়ে বাইরে দূরে। গতদিন শুনিয়েছিলাম এই কেদারনাথ মন্দিরের পেছনে যে পৌরাণিক কাহিনী আছে তার কথা। ভারী সুন্দর গল্প, তাই না? এইবার এসে দাঁড়িয়েছি মন্দিরের সামনে। মন্দিরের দরজা খোলে কখন? ভোর 5টায়।
ভাবুন একবার ওই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে ভোর 5টা। আচ্ছা বেশ, 5টা না হোক, তার একটু আগেই গিয়ে পৌঁছলেন মন্দিরের সামনে আর দেখলেন বিশাল লম্বা লাইন পড়ে গেছে দর্শনার্থীদের। হ্যাঁ, বিশাল লাইন পড়ে গেছে। ভেবে দেখুন, এই দুর্জয় ঠান্ডার মধ্যে কখন থেকে এসে অপেক্ষা করছেন এরা। কেউ কেউ তো আছেন যারা সারা রাত এই পাহাড়ি শীতে কাটিয়ে দিয়েছেন, একেবারে ব্রাহ্ম মুহূর্তে ভগবান কেদারনাথকে দর্শন করবেন বলে। কে অনেকের পেছনে লাইনে পড়ে গেছেন বলে আফসোস হচ্ছে। আমি বলি কি, আফসোস করবেন না। কেন করবেন না বলবার জন্য সৌমিত্র বসু ফিরে আসছে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। যা বলছিলাম আপনাদের, আফসোস করবেন না, আফসোস করবেন না। আফসোস করার কোনো কারণ নেই, সেই কথাটাই বলি আপনাদের এই শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ অংশে এসে 92.7 বিগ এফএম এ। আর দেবতার উৎসব তো এতক্ষণে আপনাকে ঘিরে শুরু হয়ে গেছে। আপনি ভেবে দেখুন, আপনি যখন মন্দিরের সামনে এসে পৌঁছলেন ভোরবেলা, তখন আকাশ আড়মোলা ভাঙতে শুরু করেছে। কালো থেকে নীল রং ধরেছে সে গভীর ঘন নীল, মনে হয় হাত বাড়ালে সে রং হাতে লেগে যেতে পারে। আর এইবার চারপাশে তাকিয়ে দেখুন, সেই নীলের ভেতর থেকে যেন আবছা আবছা লাল কমলা রং লাগতে শুরু করেছে। আর যেই না আকাশ রং মাখতে বসেছে, অমনি চারপাশের পাহাড়েরা ঠিক সেই সমস্ত রং মেখে দাঁড়িয়ে পড়েছে সেজেগুজে। চারপাশে লাল আর কমলা রং ঝলকাচ্ছে পাহাড় চূড়ার বরফে বরফে। বলুন তো, এই দৃশ্য দেখার আনন্দ কি দেব দর্শনের চেয়ে কম কিছু? আস্তে আস্তে সেই লাল কমলা রং সাদা হয়ে গেল, পাহাড়গুলো যেন আকাশের রঙের প্রতিধ্বনি করতে লাগলো। দেখতে দেখতে এই তো আপনার পালা এসে গেছে। এবার মন্দিরে ঢুকে পড়ুন। ছোট্ট মন্দির, হ্যাঁ, এমন একটা পশ্চাৎপটে মন্দিরের তো ছোট হওয়াই মানায়। মানুষ যা কিছু তৈরি করতে পারে, বিশালতার দিক থেকে তা কি কখনো প্রকৃতির সঙ্গে পাল্লা দিতে পারে? কাজেই ছোট মন্দির, একেবারেই ধূসর রঙের মন্দির, সামনে খানিকটা চালা তুলে দেওয়া হয়েছে, সেটাকে নাট মন্দির বলে মনে করা যেতে পারে। তারপরে ছোট্ট দেবগৃহ, তোরণটি নীল রঙের, তার দুপাশে দুটি কুলুঙ্গিতে পাথরের দুটি মূর্তি আছে। আপনি সেসব পার হয়ে ভেতরে ঢুকলেন। গর্ভগৃহের বাইরে আছে নন্দীর একটি মূর্তি, সে তো যে কোনো শিব মন্দিরে থাকবেই। ভেতরে ঢুকে কিন্তু যদি না জানা থাকে তাহলে আপনাকে একটু অবাক হতে হবে। শিবলিঙ্গ বলতে আমরা যে অবয়বটাকে ভাবি, এখানে কেদারনাথ একেবারে সেরকম নন। একটা চোখা মতন পিরামিডের মতন করে পাথর উঠে গেছে, না খুব বেশি উঁচু তো নয়, এবং সেটাই হচ্ছে শিবলিঙ্গ। সিঁদুরে একবারে মাখামাখি হয়ে আছে। ইনি মহেশ্বর, কেদারনাথ। মাথার উপরে পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল এসে পড়ছে শিবের মাথায়। পাশে রাখা আছে একটা ত্রিশূল। এর বাইরে আছেন কৃষ্ণ, পাণ্ডবেরা, দ্রৌপদী, কুন্তী। ব্যাস, কেদারনাথ দেখা হলো, কিন্তু আরো কিছু দেখার বাকি থেকে গেল যে। এরই এপাশে ওপাশে একটু দেখে নেবেন। ছোড়াবাড়ি হিমবাহ থেকে বেরিয়ে আসা একটা লেক আছে, ভৈরব মন্দির আছে, বাসুকি তাল আছে। এদের মধ্যে ভৈরব মন্দিরের কথা একটু আলাদাভাবে বলতে হবে। কেন বলুন তো? আগেই তো জানিয়েছি, শীত পড়লে কেদারনাথ উখি মঠে নেমে চলে আসেন। তা সেই সময় এই কেদারনাথ মন্দির যিনি আগলান, তিনি হলেন ভৈরব। তার মন্দির না দেখে চলে আসা কি ঠিক হবে? শেষ করলাম আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু এখন আপনাদের শোনাচ্ছি। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার
9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর